এই যে ধারকের ধারকত্ব রাশিমালাতে আমরা ধারকে সঞ্চিত যে স্থিতিশক্তি রাশিমালা যেটা নির্ণয় করেছিলাম, যে পোটেনশিয়াল এনার্জি মানে ওয়ার্ক ডান, ডাব্লিউ সমান কি পেয়েছিলাম হাফ সিভি স্কোয়ার। এই রাশিমালাতে সমান্তরাল পাত ধারকে যে ধারকত্ব যেটা পেয়েছিলাম ইপসিলন 0 কে এ বাই ডি, এই মানটা এখানে পুট করে দেবো। করে দিলে কি হচ্ছে দেখো তো, হাফ সি এর জায়গায় ইপসিলন 0 কে এ বাই ডি ইনটু ভি স্কয়ার। এবারে এই যে এ পাত বি পাত ছিল, এটা প্লাস কিউ আধান আহিত করেছিলাম, আর এটা মাইনাস কিউ আধান ছিল, তাই তো, আর এটা আর্থিং ছিল, এরকম ব্যাপার। তাহলে তড়িৎ ক্ষেত্রে পাওয়ারের মান ছিল ই। তাহলে আমরা পাওয়ার লো ই সমান জানি দুটো পাতের মধ্যে বিভব হবে ভি, আর দুটো পাতের মধ্যে দূরত্ব ডি নিয়েছিলাম। তাহলে ই সমান ডিভি বাই ডিএক্স। ডিভি মানে বিভব হবে ভি ধরেছি, আর ডিএক্স মানে দুটো পাতের মধ্যে দূরত্ব ডি। তাহলে এখান থেকে ভি এর মানটাও বের করব। ভি সমান কত, ই ডি। তাহলে এই ফর্মুলাতে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের মান সি এর মানটা এখানে বসালাম, আর বিভবের মানটা ই ডি এখানে বসিয়ে দেবো। তাহলে ভি এর জায়গায় ই ডি তার হোল স্কয়ার। তাহলে এখানে আরেকটা নতুন রাশিমালা আমরা পাবো, দেখা যাক কি হয়। হাফ ইপসিলন 0 কে বাই ডি ইনটু স্কয়ার ডি স্কয়ার। একটা ডি কেটে গেল, ঠিক আছে, একটা ডি কেটে গেল। হাফ ইপসিলন 0 স্কয়ার ইনটু শূন্য বা বায়ু মাধ্যম যদি করি, আমি শূন্য বা বায়ু মাধ্যম যদি করে থাক পরে থাক স্কয়ার ইনটু এ ডি, দেখো পড়ে রইল। এই এ ডিটা কি বলতো, ওই সমান্তরাল পাত ধারকের ভিতরের আয়তন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইনটু উচ্চতা ডি। ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা করলে এটা কি হবে, ঘনবস্তুটার আয়তন পাবো। তার মানে এটা হচ্ছে এই আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি হচ্ছে টোটাল। তাহলে এডি যদি 1 হয়ে যায়, অর্থাৎ একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে, E হাফ ইপসিলন 0 কে স্কয়ার। এই একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তিটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, ঠিক আছে, এনার্জি ডেনসিটি। ঘনত্ব মানে একক আয়তনে সঞ্চিত শক্তি। এবারে যদি শূন্য বা বায়ু মাধ্যম হয়, শূন্য বা বায়ু মাধ্যম হলে কে এর মান 1, মানে দুটো সমান্তরাল পাতের মাঝখানে আমি বায়ু মাধ্যম রেখেছি, তাহলে কে সমান 1। তাহলে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব মানে প্রতি একক আয়তনে, তাহলে দাঁড়াবে ফর্মুলাটা হাফ ইপসিলন 0 স্কয়ার, ঠিক আছে। এই রাশিমালাটা তোমাদের থিওরি করে পরীক্ষায় এই রাশিমালাটা নির্ণয় করতে দেয়, আর অঙ্কেতেও ম্যাথমেটিক্যাল প্রবলেমও থাকে এই ফর্মুলাটা। সুতরাং থিওরিটাও করবে প্লাস ফর্মুলাটাও মুখস্থ রাখবে, ঠিক আছে। একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব, এখানে তোমাদের বইতে আছে, দেখবে শক্তি ঘনত্ব হাফ ইপসিলন 0 স্কয়ার প্রুভ করা, ঠিক আছে। শক্তি ঘনত্ব মানে শক্তি বাই আয়তন, তার মাত্রা পেয়ে যাবে, শক্তির মাত্রা বা আয়তনের মাত্রা করে দেওয়া আছে, দেখবে। আচ্ছা, এগুলো দিয়ে অনেক অঙ্ক আছে, উদাহরণ দিয়ে অনেক অঙ্ক আছে, দেখবে। এবারে আমরা চলে আসি ধারকের সমবায়। তোমরা যেমন রোধের সমবায় করেছিলে, এরপর এখানেও ধারকেরও সমবায় আমাদের জানতে হবে। ধারকের 3 ধরনের সমবায় আছে। একটা শ্রেণীতে থাকতে পারে, সেটা শ্রেণী সমবায় বলবো। একটা সমান্তরালে থাকতে পারে, সেটা সমান্তরাল সমবায় বলতে পারি। আর একটা মিশ্র সমবায় বলতে পারি, ঠিক আছে। শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আর মিশ্র সমবায়। রোধের যেমন তুল্য রোধ নির্ণয় অনেক অঙ্ক করেছো, হ্যাঁ, এখানেও আছে। এই ধারকের পরে চ্যাপ্টার প্রবাহিত তড়িৎ বিজ্ঞানেও আমাদের এখানেও রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়, তুল্য রোধ নির্ণয় ক্লাস 10 একটুখানি ছিল, এটা 12ও আছে, ডিটেলসে জানবে। ঠিক সেই রকম ধারকেরও সমবায় নিয়ে আমরা একটু আলোচনা করব। রোধের সমবায় ঠিক উল্টো। রোধের শ্রেণী সমবায় মানে ধারকের সমান্তরাল সমবায় হবে,
আবার রোধের সমান্তরাল সমবায় মানে ধারকের শ্রেণী সমবায়ের ফর্মুলা। ঠিক আছে, তো আমরা করে করে দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট শ্রেণী সমবায় নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথম হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে কতগুলো ধারককে আমি পরপর যোগ করে যাব শ্রেণীতে। তাহলে একটা C1 ধারকের ধারকত্ব, তার যেখানে শেষ হলো সেখান থেকে আরেকটা ধারক যোগ করলাম C2 ধারক, যেটা শেষ হলো সেখান থেকে আরেকটা ধারক যোগ করলাম C3 ধারক। এইভাবে পর্যায়ক্রমে পরপর যোগ করে যাব, করে সেটা আমি শেষেরটা রাখতে করে দিচ্ছি। এটা তড়িৎ উৎস। ঠিক আছে, তো A বিন্দু, এটা B বিন্দু, এটা C বিন্দু, এটা ধর T বিন্দু। তার দুটো প্রান্তের মধ্যে বিভব পাবে, টোটাল বিভব পাবে V। V মানে VA মাইনাস VB। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, রোধের যেমন ছিল, রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট একই যায়। এখানেও তাই, ধারকের শ্রেণী সমবায় মানে এইটা যদি তড়িৎ উৎস থেকে প্লাস কিউ আধান গ্রহণ করে, তাহলে ভিতরে মাইনাস কিউ, আবার বাইরে প্লাস কিউটা যুক্ত এখানে চলে এলো আধান, আবার ভিতরে মাইনাস কিউ, বাইরে প্লাস কিউটা এখানে চলে এলো, আবার ভিতরে মাইনাস কিউ, আবার বাইরে প্লাস কিউটা আটটি হয়ে চলে গেল। তার মানে দেখো শ্রেণী সমবায় হলো এখানে আধানটা ধ্রুবক, প্রত্যেকটা ধারকের মধ্য দিয়ে একই আধান থাকবে, আধানটা কনস্ট্যান্ট ধ্রুবক। আধান ধ্রুবক হলে তার প্রত্যেকটা বিভব পাবে কিন্তু আলাদা হবে। তাহলে C1 ধারকের দু প্রান্তের বিভব পাবে কত হবে, VA মাইনাস VAB সমান কত, Q ইনটু Q বাই Q সমান CV, তাহলে V সমান Q বাই C1। আবার C2 ধারকের বিভব পাবে VB মাইনাস VC সমান কত হবে, Q বাই C2। C3 ধারকের দু প্রান্তের বিভব পাবে কত হবে, BC মাইনাস BD সমান Q বাই C3। আর টোটাল বিভব পাবে, যোগ করো, প্লাস BB মাইনাস BD প্লাস BC মাইনাস C কেটে গেল, রইল পড়ে কত, VA মাইনাস BD। এখানে Q কমন নিয়ে নাও, দেখো 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 পড়ে রইল। এবারে বলছে এই যে A আর D বিন্দুর মধ্যে যে বিভব পাবে VA মাইনাস BD, এবার বলছে A আর D বিন্দুর মধ্যে আমি তিনটে ধারকের বদলে এমন একটা C মানের ধারক ব্যবহার করলাম যাতে এখানে মোট আধান প্লাস কিউ মাইনাস কিউ ছিল, এখানেও মোট আধান প্লাস কিউ মাইনাস কিউ হবে। আর এই দু প্রান্তে মোট বিভব VA মাইনাস BD ছিল, এরও দু প্রান্তে যদি VA মাইনাস BD যদি হয়, মানে ভোল্টেজ আর টোটাল আধান, এতেও টোটাল যাচ্ছে, টোটাল ভোল্টেজ টোটাল আধান, এতেও যদি তাই হয় টোটাল ভোল্টেজ আর টোটাল আধান, তখন এর ধারকত্বটাকে বলবো এদের সমতুল্য ধারক। মানে তিনটে ধারক শ্রেণী সমবায় যোগ করলে যে আধান পাবো, একটা ধারকে যুক্ত করলে ওই একই বিভবে যোগ করলে একই আধান পাবো। তাহলে এখানে VA মাইনাস VB সমান কত, টোটাল আধান Q বাই C। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 দেখো বাম দিকগুলো সবার ক্ষেত্রে সমান, বাম দিকগুলো সমান হলে ডান দিক সমান ডান দিক, অতএব ডান দিক সমান ডান দিক বলে তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, ডান দিক সমান ডান দিক হলো Q Q কেটে গেল, তাহলে 1/C সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। দেখো চলে এলো প্রমাণ। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ে তিনটে ধারক যদি এরকম পর্যায়ক্রমে পরপর যোগ করা হয়, তাহলে তুল্য ধারকত্ব যদি C হয়, তাহলে C তুল্য ধারকত্বর মান কিভাবে নির্ণয় করব, আর এই ক্যালকুলেশন করব না, এই ফর্মুলাতে ডাইরেক্ট বসিয়ে দেবো, তাহলে অঙ্ক আমাদের হয়ে যাবে। থিওরিও পড়ে, তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয় করো, C1 C2 C3 তিনটে ধারকে, আমাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে, বইতেও আছে দেখবে। আর অঙ্ক করার সময় ডাইরেক্ট এই ফর্মুলা বসিয়ে করব। এরপর তুমি দেখতে পাচ্ছ এই ফর্মুলাটা এখানে শ্রেণী সমবায় হচ্ছে, কিন্তু এই ফর্মুলাটা কি ছিল, রোধের সমান্তরাল সমবায়। রোধের সমান্তরাল সমবায় কি ছিল, R1 R2 R3 তিনটে রোধ সমান্তরাল, তাহলে তুল্য রোধ কত হবে, 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। সেটা রোধের সমান্তরাল, মানে সেই ফর্মুলাটা এখানে ধারকের শ্রেণী সমবায় হচ্ছে, উল্টে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমরা শ্রেণী সমবায় হলো, এবারে আমরা সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করব।
ধারকের সমান্তরাল সমবায়। ধারকের সমান্তরাল সমবায় সেটা কিরকম? কতগুলো ধারককে আমি সমান্তরালে পরপর যোগ করে করে যাব। কিভাবে? ধরো এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক C1, এই ধারকত্ব C2, এই ধারকত্ব C3। ঠিক আছে, এগুলো একটা এই বিন্দুর সঙ্গে যোগ করলাম, এগুলো সব বি বিন্দুর সঙ্গে যুক্ত। টোটাল কিউ আধান বাইরে থেকে নিচ্ছে। তাহলে দেখো, যেহেতু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ধারকের দুটো প্রান্ত দেখাকে এই একটা বি বিন্দুর সঙ্গে যুক্ত, তার মানে প্রত্যেকটা ধারকের দুটো প্রান্তের মধ্যে বিয়োগ পাবে, তো এখানে কি হবে, কনস্ট্যান্ট। সবার ক্ষেত্রে একই ভোল্টেজ পড়বে, ড্রপ। কিন্তু আধানটা দেখো, টোটাল আধানটা এসে তিনটে ব্রাঞ্চ পাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আধানটা তিনটে শাখায় ভাগ হয়ে যাবে। হচ্ছে এখানে Q1 আধান আছে, এটা Q2 আধান, এটা Q3 আধান। ওকে, তার মানে এখানে টোটাল আধান Q সমান তিনটে আধানে ভাগ হয়ে গেল, 2 + Q3। এবার এটা সমান কনস্ট্যান্ট, সবার বিভব V ধরে নিচ্ছি, সবারই একই বিভব। তাহলে এই ধারকত্বে C1 ধারকত্বের বিভব V, যদি বিভব V হয়, এই বিভব V সমান কত, Q/C, তাই তো, Q1 আধান বাই C, হ্যাঁ, Q V সমান কত, Q সমান CV, তাহলে Q সমান CV, হ্যাঁ, Q1 সমান C1V। এইখানেও তাই, এখানেও বিভব V, এরও বিভব V, তাহলে এখানে V সমান কত, Q সমান কত, CV2, Q2 সমান CV2, মানে C2V প্লাস এটা C3V, তাই না? ফর্মুলা তো একটাই, তো ফর্মুলা Q সমান CV, ঘুরি ফিরে। এবার আমি আধান বের করব, আধান মানে ওর যার আধান বের করব তার ধারকত্ব ইনটু বিভব। তাহলে এই পরিবাহ, এই ধারকের আধান সমান Q1 আধান সমান এই ধারকত্ব C1 আর বিভব V। প্রত্যেকটা ধারকেরই একই বিভব, কারণ সমান্তরাল সমবায়ে যুক্ত। সমান্তরাল সমবায় মানে ভোল্টেজ সমান। কেন? কারণ এরও একটা প্রান্ত A, অপরটা B, এরও একটা প্রান্ত A, অপরটা B, এরও একটা প্রান্ত A, অপরটা B। দুটো নির্দিষ্ট বিন্দুর সঙ্গে যুক্ত হলে সমান্তরাল সমবায়। ঠিক আছে, এর থেকে V কমন নিয়ে নাও, তাহলে C1 + C2 + C3 ইনটু V। এবার এখানেও একই জিনিস, তিনটে ধারকের বদলে আমি A আর B বিন্দুর মধ্যে একটাই ধারক ব্যবহার করলাম। এখানেও মোট আধান ক্যাপিটাল Q ছিল, এখানেও মোট আধান ক্যাপিটাল Q দিলাম, মোট বিভব V ছিল, এখানেও মোট বিভব V যদি দিই, তাহলে এখানে টোটাল আধান Q সমান কত, আর মোট ধারকত্ব C যদি হয় Q সমান CV। এখানে মোট আধান Q আর মোট বিভব V, এখানেও QV যদি হয়, তাহলে এই ধারকত্বটাকে বলবো, এই C ধারকত্বটাকে বলবো এদের তুল্য ধারকত্ব, তাহলে Q সমান CV। তাহলে অতএব এই Q এর জায়গায় CV বসিয়ে দাও, CV সমান এটা VV কেটে গেল, অতএব C সমান হয়ে গেল C1 + C2 + C3। দেখো তুল্য ধারকত্ব আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ধারকের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, তুল্য ধারকত্ব। এর দেখো, ধারকের সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব মানে সিম্পল যোগ, 5 ফ্যারাড আর 6 ফ্যারাড 7 ফ্যারাড, তিনটে পরপর যোগ আছে, 5 6 7 সমান্তরালে আছে। তুল্য ধারকত্ব কত হবে, 5 + 6 + 7, এই ফর্মুলা হয়ে যাবে ডাইরেক্ট। তুল্য মানে সমতুল্য, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর। ঠিক আছে, এইগুলো আমরা করব, দুটো আছে, এগুলো দেখে নেবে। আর আয়ত ধারকের সঞ্চিত শক্তি মানে যে একই ক্যালকুলেশন, পরিবাহীতে যে সঞ্চিত শক্তি এখানেও তাই আছে, একই ক্যালকুলেশন দেখে নেবে, সেম জিনিস দুবার রিপিট করেছে। এগুলো উদাহরণ 1 2 3 4 5 6 7 8 এগুলো সব পরপর আছে। উদাহরণে 6 16 মোটামুটি এগুলো সব এখন আপাতত দেখো। এই মোটামুটি হয়ে গেল। আর বিভিন্ন ধরনের যে তোমাদের যে ধারক আছে শেষের দিকে, অভ্রধারক, কাগজ ধারক, পরিবর্তনীয় বায়ু ধারক, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষক ধারক, এইগুলো হচ্ছে কি, এখানে যে সমান্তরাল পাত ধারকের দুটো পাতের মাঝখানে বিভিন্ন পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয়।
যদি অভ্র ধারক হয় তোমরা মাঝখানে অভ্র রাখবে। কাগজ ধারক হলে দুটো পাতের মাঝখানে কাগজ রাখা হয়। পরিবর্তনশীল বায়ু ধারক মানে দুটো পাতের মাঝখানে বায়ু ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো একটু জানলেই হবে, আর কিছু দরকার লাগবে না। আর একটা যেটা আছে তোমাদের এই ভ্যান ডি গ্রাফ জেনারেটর, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, এটা থেকে সেরকম কোশ্চেন হয় না, এটা সেরকম করার দরকার নেই। হ্যাঁ, ভ্যান ডি গ্রাফ জেনারেটর করার দরকার নেই, শুধু এইটুকু করবে। ভ্যান ডি গ্রাফ জেনারেটর যেটা আছে ভ্যান ডি গ্রাফ যে জেনারেটরটা আছে, এই জেনারেটরের সাহায্যে কি করা হয় সাধারণত বলতো, মানে যে বলছে এই ভ্যান ডি গ্রাফ জেনারেটর হচ্ছে বিজ্ঞানী ভ্যান ডি গ্রাফ 1931 খ্রিস্টাব্দে এই যন্ত্র আবিষ্কার করেছিলেন। এর সাহায্যে এই যন্ত্রের সাহায্যে খুব উচ্চ মানের বিভব পাবে, কয়েক লক্ষ ভোল্টেজ সৃষ্টি করা যায়, উচ্চ মানের বিভব পাবে। ঠিক আছে, সুইচ কি কোন নীতিতে কাজ করে, মানে ফাংশন ব্যবহার কোথায় ব্যবহার করা হয়, নীতি কোন নীতিতে কাজ করে, এগুলো একটু জেনে নেবে। তাহলে কয়েক লক্ষ ভোল্টেজ তৈরি করা হয় সাহায্যে, কয়েক লক্ষ ভোল্টেজ তৈরি হয় এই জেনারেটরের সাহায্যে। ঠিক আছে, কয়েক লক্ষ ভোল্টেজ তৈরি করা যায়। আর কোন নীতিতে কাজ করে, সূচিমুখের ক্ষরণ ক্রিয়া, নীতিটা হচ্ছে সূচিমুখের, শুধু এগুলো একটু মনে রাখবে। সূচিমুখের ক্ষরণ ক্রিয়া ও আধান সংগ্রাহক, ফাঁপা পরিবাহীর আধান সংগ্রাহক, মানে ফাঁপা যে পরিবাহী আছে সেই আধান সংগ্রহ করে। ঠিক আছে, আধান সংগ্রাহক ক্রিয়ার উপর ভিত্তি করে এই যন্ত্রের কার্যনীতি প্রতিষ্ঠিত। ব্যাস এইটুকু করবে, বিবরণ বর্ণনা দরকার নাই, আমাদের লাগে না, পরীক্ষা করে না। ঠিক আছে, আর ব্যবহার সবার শেষে দেখো দেওয়া আছে। হ্যাঁ, উচ্চ শক্তি সম্পন্ন আয়িত কণা উৎপাদনের জন্য নিউক্লিয় গবেষণায় এই যন্ত্র ব্যবহার করা হয়, আর শক্তিশালী এক্সোসি সৃষ্টি করার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। কলকাতার সায়েন্স সিটিতে একটি এরকম ভ্যান ডি গ্রাফ জেনারেটর আছে, মানে উচ্চমানের ভোল্টেজ তৈরি করতে এই ভ্যান ডি গ্রাফ জেনারেটর আমরা ব্যবহার করি। আচ্ছা, এবারে হর্সগুলো আছে, এখানেও মোটামুটি প্রশ্ন উত্তর দেওয়া আছে। এগুলো সব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হ্যাঁ 13 14 15 16 17 18 19 20টাও বেশি ইম্পর্টেন্ট, 21 22, ও বাবা বাদ দেওয়ার কিছু নেই, বুঝতে পারছো, 23 24 25 26 27 28 29 30, এগুলো সবই করে নেবে, এগুলো বাদ দেওয়ার কিছু নেই, যে বাদ দেবো তোমাদের ভাবছিলাম। ঠিক আছে, শুধু শেষে 38-এর দাগে না করেই নেবে, দু একটা বাদ দিয়ে আর কী করবে, এগুলো সবই করে নেবে। হ্যাঁ, 39টা আছে, কারণ এগুলো সব কনসেপচুয়াল কোশ্চেন তোমাদের ক্লাস 12-এ হয়, কনসেপ্টের উপর বেস করে। হ্যাঁ, তো ভালো কনসেপ্ট পেতে গেলে এই হোয়াটসঅ্যাপ প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখতে হবে, দেখবে। আচ্ছা, এবারে আমি কিছু অঙ্ক করাচ্ছি, তোমরা দেখবে। সেট 1, সেট 1 দেখো, একটি পরিবাহী দুয়ের দাগে, হ্যাঁ, একটি পরিবাহীর বিভব, একটি পরিবাহীর বিভব 500 ভোল্ট বৃদ্ধি করতে 5 × 10⁻⁸ কুলম্ব আধান দিতে হয়। তাহলে পরিবাহীর ধারকত্ব কত, এটা জানতে চেয়েছে, পরিবাহীর ধারকত্ব।
তাহলে আমরা কিভাবে করব? তাহলে পরিবাহীর বিভব দেওয়া আছে 500 ভোল্ট বৃদ্ধি, তাহলে V সমান 500 ভোল্ট। আধান দেওয়া আছে Q সমান 5 × 10⁻⁸ কুলম্ব। ধারকত্ব C সমান কত? তাহলে আমরা জানি Q সমান CV, এটা মনে রাখবে। অতএব C সমান Q/V। ঠিক আছে, Q ও দেওয়া আছে, V ও আছে, সব SI তে আছে। জাস্ট বসিয়ে দিবে 5 × 10⁻⁸, V হচ্ছে 500, বসিয়ে দিবে, তাহলে মোটামুটি এত ফ্যারাড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এই 3 এর দাগে, এটা 2 এর দাগের অঙ্ক হলো। 3 এর দাগের অঙ্কটা বলছে 3 একটা একটি পরিবাহী গোলককে 15 × 10⁻⁹ কুলম্ব আধান দিলে, মানে Q সমান 15 × 10⁻⁹ কুলম্ব, এত আধান দিলে বিভব V সমান দিচ্ছে 500 ভোল্ট হয়। 500 ভোল্ট থেকে বেড়ে 1500 ভোল্ট হলো। তাহলে আপনার বিভব বৃদ্ধি কত হলো? V1 ছিল 500 ভোল্ট, আর পরে V2 সমান 1500 ভোল্ট হলো। তাহলে বিভব বৃদ্ধি কত? V2 - V1, 1500 - 500 সমান 1000 ভোল্ট বিভব হলো। তাহলে গোলকটির ব্যাসার্ধ কত জানতে চেয়েছে, আর সমান কত? ঠিক আছে, তাহলে আমাকে আগে Q সমান CV হতে আগে C টা বের করতে হবে। C সমান Q/V। Q হচ্ছে 15 × 10⁻⁹ V টা দেওয়া আছে 1000, মানে 15 × 10⁻⁹ 10 11 12, তাই তো? ধারকত্ব হয়ে গেল। ধারকত্ব গেলে আমরা জানি আবার SI তে C সমান কত জানি? R/9 × 10⁹। এই ফর্মুলায় বসিয়ে দাও। তাহলে R সমান C × 9 × 10⁹ সমান C এর মান বেরিয়েছে 15 × 10⁻⁻12 × 9 × 10⁹। 9 15 কত? 135 × 10⁻³ মানে 0.135। ঠিক আছে, 135 মানে এত, এটা কি হলো? মিটার। মিটার থেকে সেমিতে আনতে গেলে 100 দিয়ে গুণ, মানে 13.5 সেমি হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজি, শুধু ফর্মুলায় বসিয়ে দিবে, পুট করে দিবে, হয়ে যাবে। আচ্ছা, এবারে চলে এসো 5 এর দাগেরটা দেখো। দুটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেমি, মানে প্রথম গোলকটার ব্যাসার্ধ R1 দেওয়া আছে 10 সেমি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 দেওয়া আছে 40 সেমি। 5 এর দাগের অঙ্কটা। এবার বিভব দেওয়া আছে, এর বিভব V1 দেওয়া আছে 40 ভোল্ট, আর এর বিভব V2 দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে এদের পরিবাহী তার দিয়ে যোগ করলে সাধারণ বিভব, মানে দুটো গোলক আছে এরকম, পরিবাহী তার দিয়ে যোগ করলে সাধারণ বিভব বের করতে হবে। তাহলে আমি কিন্তু বলেই দিচ্ছি, সাধারণ বিভব বের করার ফর্মুলা V সমান মোট আধান, Q সমান CV, V সমান Q/C। Q মানে মোট আধান, এতে Q1 প্লাস Q2 বাই C মানে কত? C1 প্লাস C2। ঠিক আছে, আবার তো আধান তো দেওয়া নাই, তাহলে Q1 সমান কত জানি? C1 V1 প্লাস Q2 মানে C2 V2 বাই C1 প্লাস C2। আবার C1 মানে গোলকের ব্যাসার্ধ R1, তাহলে C1 মানে কি 4πε0 R1, তাহলে 4πε0 কমন দিচ্ছে R1 V1 প্লাস R2 V2 বাই 4πε0 R1 প্লাস R2, কেটে গেল। এবার R1 V1 R2 V2, R1 V2 অসুবিধা নাই, এটা সেমি সেমি, নিচেও সেমি সেমি, কেটে যাবে, সুতরাং সেমিতেই থাকুক, অসুবিধা নাই। 10 × 40 প্লাস 40 × 10 বাই R1 প্লাস R2, 10 প্লাস 40, 800/50, 800/50, 5 × 16 80, 16 ভোল্ট হয়ে গেল সাধারণ বিভব। ঠিক আছে,
এইভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি, করব। আচ্ছা, এবারে ধরো ধারকত্বের গণনা, প্রত্যেকটা থেকে একটা করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এরপর ধারকত্বের গণনা থেকে অঙ্কটা দেখাচ্ছি। দেখো, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 500 সেমি স্কয়ার, মানে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল এর সমান দিয়ে আছে 500 সেমি স্কয়ার। এদের মধ্যে এত বেধে মানে টিটা দেয়া আছে 0.0075 সেমি বেধে অভ্রের পাত রাখা আছে। অভ্রের পরাবর্তী ধ্রুবক এর মান দেয়া আছে 6.5। তাহলে মাইক্রোফ্যারাডে হবে ধারকত্ব কত? তাহলে আমরা সি সমান জানি ইপসিলন 0 কে আলফা কে বাই ডি, এই ফর্মুলা বসিয়ে দেব, অসুবিধা নাই। ইপসিলন 0 মান হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। এই কে এর মান হচ্ছে 6.5 আর এ এর মানটা কত? 500 সেমি। 500 সেমি কে মিটারে আনতে গেলে কত হবে? বাই ভাগ করে দিচ্ছি, 100 দুটো 100 দিয়ে ভাগ, সেমি মানে সেমি ইনটু সেমি, মিটার 100 100 দুটো 100 ভাগ, আর ডি এর মানটা হচ্ছে এত সেমি আছে 0.0075 সেমি থেকে মিটার থেকে আবার 100 দিয়ে ভাগ হয়ে গেল। এত ফ্যারাড হলো। ফ্যারাড থেকে মাইক্রোফ্যারাডে আনতে গেলে যেটা হবে এটা করে দেবে ইনটু 10 টু দি পাওয়ার ফ্যারাড 6 দিয়ে গুণ করে দিবে, এত মাইক্রোফ্যারাড চলে আসবে। ঠিক আছে, মাইক্রোফ্যারাড এককে চলে আসবে। আচ্ছা, এবারে দেখো আমি কিছু তুল্য ধারকত্ব নির্ণয়ের অঙ্ক দেখাচ্ছি। 18টা দেখো, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। এরকম দিয়ে আছে, একটা ধারা একটা ধারা একটা ধারা দিয়ে আছে। এরা 3 মাইক্রোফ্যারাড করে আছে, 3 মিউ, এরও 3 মিউ, এরও 3 মিউ। ঠিক আছে, এই প্রথমটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা যোগ আছে। এদের তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব, মানে তুল্য ধারকত্ব সি এ ও বি এর করতে হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে? এই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে করতে গেলে দেখো, এটা এ বিন্দু মানে এটাও এ বিন্দু, শর্ট সার্কিট তো, এখানে কোনো ধারক নেই, রোধ নেই, কিছু নেই, তার মানে এটার সঙ্গে এটা ডাইরেক্ট শর্ট সার্কিট আছে। তাহলে এটা যে বিন্দু এটাও সেই বিন্দু। যদি এখানে মাঝখানে ধারক থাকতো তাহলে এটা এই বিন্দু হলে এটা এই বিন্দু হতো না, কিন্তু এখানে যেহেতু কোনো ধারক টারক কিছু নেই তার মানে দুটো সেম বিন্দু। আবার এইটা মানে এটা বি বিন্দু মানে এটাও বি বিন্দু। তার মানে আমাকে এটা সিম্পলিফাই করতে হবে। একটা এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে ধারকত্ব জানতে চেয়েছে, তাহলে এ বি দুটো প্রান্তে রাখলাম। তাহলে দেখো এই ধারকের একটা প্রান্ত এ অপরটা বি, তাহলে পড়ে দাও একটা এ একটা বি। এই ধারকের দেখো একটা প্রান্ত এ আর একটা বি, তাহলে এ বি যোগ করলাম। এই ধারকেরও দেখো একটা প্রান্ত এ একটা বি, তাহলে এ বি যোগ করে দাও। আর কি সমবায়? সব 3 3 করে কি সমবায় আছে? সমান্তরাল সমবায়। অতএব তুল্য ধারকত্ব কত হবে? সমান্তরালের সিম্পল যোগ 3 3 6 থেকে 9 মাইক্রোফ্যারাড সিম্পল যোগ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে করতে হবে। ঠিক সেরকম 20 দাগের অঙ্কটা দেখো। হ্যাঁ, একই জিনিস, 4টে সমান্তরাল, আছে, একটা ধারক, তার সঙ্গে দুটো, তাপ আবার 4টে আছে, একটা দুটো 3টে 4টে, এরকম ভাবে আছে। দিয়ে বলেছে এ বির মধ্যে এটা এ বিন্দু
আর একটা বি বিন্দু, এর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হবে। তার মানে তোমরা দেখেই বুঝতে পারছো এই চারটে মানে কি সমবায় আছে, পরপর আছে, দুটো নির্দিষ্ট বিন্দুর সঙ্গে যুক্ত, এটা সমান্তরাল, এটাও সমান্তরাল। তাহলে এইগুলোকে সিম্পলিফাই করা এরকম, প্রত্যেকটা কত করে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড করে আছে, এরও 1 1 1 1 1 1 1 1 1 1। তার চারটে সমান্তরাল আমরা সিম্পল যোগ হবে 1 + 1 + 1 + 1 মানে কত 4 হলো। তাহলে এর সঙ্গে 4 মাইক্রোফ্যারাড হয়ে গেল। এরপর দুটো এক শ্রেণীতে আছে 1 1, তারপর আবার চারটে সমান্তরাল আছে, ওটা যোগ হয়ে যাবে কেন 1 1 1 1 যোগ করলে 4 হয়ে গেল। দেখো এবার এখন কি হলো, চারটে 1 2 3 চারটে ধারক কি সমবায় আছে শ্রেণীতে, শ্রেণীতে মানে তুল্য ধারকত্ব c হলে তাহলে 1/c = 1/4 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/4 বের করে নিব। ঠিক আছে, 4 এলসিএম, 4 কে 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 1 মানে 10 এর 4, 2 দিয়ে সমান 5 এর 2, অতএব c = 2 এর 5, 5 4 এ 20 0.4। ঠিক আছে, এত যেমন পর মাইক্রোফ্যারাড এইভাবে তোমরা করবে 20 দাগের অঙ্কটা। 22 এর দাগের অঙ্কটা দেখো। বাইশের দাগের অঙ্কটা দেখো, এইরকম যে 1 1 1 করে আছে, হ্যাঁ মানে এখানে একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক এইভাবে চলে গেছে, পি কিউ এর সঙ্গে যুক্ত, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, 1 1 1 করে আছে, এটা 1 এটা 1 এটা 1 এটা 1। এবার এদের মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হবে পি কিউ এর মধ্যে, সি অফ পি কিউ হয়ে গেছে। এটা বলেছি। এবার দেখো এইগুলো পরপর শ্রেণীতে আছে, যেহেতু পি কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব বের করবো, তাহলে পি বিন্দুতে আধান এলো, কিউ আধান এসে দেখো দুটো ভাগে ভাগ হবে, একটা এইদিকে যাবে একটা এইদিকে, কিন্তু এই আধানটা দেখো সব পরপর, একটাই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা নেই, একটা দিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো তাহলে এই তিনটে পরপর শ্রেণীতে আছে। তাহলে এই তিনটের ফাংশনটা আগে আমাদেরকে করতে হবে। তাহলে তিনটে শ্রেণীতে যেহেতু আছে, তার তুল্য ধারকত্ব এই তিনটে যদি সি হয় তাহলে 1/c = 1/1 প্লাস 1/1 প্লাস 1/1, তার মানে 1 দশমিক 3/1, তাহলে অর্থাৎ c = 1/3। তাহলে এই তিনটে তুল্য ধারকত্ব আমরা পেলাম 1/3। তার সঙ্গে এই একটা এখানে রয়েছে দেখো পি কিউ, তাহলে সিম্পলিফাই করে আমরা পেয়ে গেলাম 4টে থেকে 2টো হয়ে গেল। এবার এই দুটো সহজেই বুঝতে পারছো, এর একটা প্রান্ত পি একটা কিউ, এরও একটা প্রান্ত পি একটা কিউ, তাহলে এই দুটো কি সমবায়, সমান্তরাল সমবায়। তা সমান্তরাল সমবায়ের সিম্পল যোগ, তাহলে অতএব সি অফ পি কিউ = 1 প্লাস 1/3, 3 1 4/3 মাইক্রোফ্যারাড হয়ে গেল। ঠিক আছে, এদের তুল্য ধারকত্ব 4/3 মাইক্রোফ্যারাড হয়ে গেল। এইভাবে তোমরা এই প্রসেসে, যে প্রসেসগুলো আমি দেখালাম, কোনটা শ্রেণীতে কোনটা সমান্তরালে কিভাবে আছে, সেই প্রসেসে বাকি এখানে মোটামুটি যেগুলো আছে আর কি তোমাদের যে ছবি দিয়ে যেগুলো আছে সেগুলো ঘরে একটু চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট দিন আমি বাকিগুলো দেখাবো।